সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার নির্বাচন অতি সন্নিকটে চলে এসেছে। আপনারা হয়তো আগামী কিছুদিনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তফসিল দেখতে পাবেন। দলগুলো প্রস্তুতি নিচ্ছে কিভাবে তারা স্থানীয় সরকার নির্বাচন করবে এবং কাকে কোন জায়গায় প্রার্থী করবে এই নিয়ে ব্যাপক প্রস্তুতি এবং ইন্টারনাল কাজকর্ম চলছে। তবে সবচেয়ে দৃশ্যমান কাজ করেছে জামাত ইসলামী। ইতিমধ্যেই বাংলাদেশে যে 13টি সিটি কর্পোরেশন রয়েছে এর মধ্যে 8টিতে প্রার্থী ঘোষণা করেছে বিরোধী দলে থাকা বাংলাদেশ জামাত ইসলামী। আমি আজকে এই ভিডিওতে কথা বলবো এই যে 8টি সিটি কর্পোরেশনে জামাত ইসলামী তাদের প্রার্থী ঘোষণা করেছে, সেখানে যে বিগত সংসদ নির্বাচন হয়েছে, এই যে সিটি কর্পোরেশনগুলোর মধ্যে যে সংসদীয় আসনগুলো হয়েছে সেগুলোতে জামাত কেমন করেছে এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তারা যে প্রার্থী ঘোষণা করেছে সেই সিটি কর্পোরেশন নির্বাচনে তারা আসলে কেমন করবে, অর্থাৎ যে 8টি জায়গায় তারা প্রার্থী ঘোষণা করেছে এর মধ্যে কয়টিতে তারা জয়লাভ করতে পারে সেটা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখে নিই কোন জায়গায় কাকে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। জামাত ইতিমধ্যে ঢাকার 2টি সিটি কর্পোরেশনে তাদের প্রার্থী মোটামুটি ঘোষণা করে দিয়েছে বা মোটামুটি নিশ্চিত করেছে যে জোটকে যদি ছাড় না দেওয়া হয় এই 2টি সিটি কর্পোরেশনে তাদের প্রার্থী কে হতে যাচ্ছে। প্রথমে আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কথা যদি বলি, আপনারা জানেন এখানে কাকে তারা প্রার্থী ঘোষণা করেছে। বিগত কয়েকদিন আগেই তারা প্রার্থী ঘোষণা করেছেন এবং সেখানে প্রার্থী প্রচারণাও শুরু করেছেন। কিছুদিন আগে আমরা দেখলাম যে ধূমপান বিরোধী যে প্রচারণা তিনি চালিয়েছেন, সিগারেটের মতো একটা প্যাকেট করে এটার উপর সচেতনতামূলক বক্তব্য লিখে তিনি এটা প্রচার করেছেন এবং এটা নিয়ে তিনি কর্মসূচি পালন করেছেন। তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যে জামাত যাকে প্রার্থী করেছে তিনি হলেন ঢাকা মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন। তিনি প্রার্থী হচ্ছেন, এখানে মোটামুটি কনফার্ম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামাত এখনও কনক্রিটলি বলেনি যে এই লোকই প্রার্থী হচ্ছে, তবে তাদের বেশ কয়েকজন নেতা কয়েকটি প্রোগ্রামে বলেছেন আবু সাদিক কায়েম ডাকসুর বর্তমান যিনি ভিপি আছেন তাকে প্রার্থী করা হবে বা তাকে প্রার্থী হিসাবে কয়েক জায়গায় ঘোষণা দেওয়া হয়েছে। যদি জোটের যে প্রার্থী আছে বা এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বহু আগে থেকেই বলেছেন ঢাকা দক্ষিণ থেকে তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন। যদি তিনি প্রার্থী সেখানে না হন বা যদি এনসিপির সঙ্গে জামাতের জোট বা জোটগতভাবে যদি নির্বাচন না করে সেক্ষেত্রে আবু সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামাতের প্রার্থী হতে যাচ্ছেন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জামাত প্রার্থী ঘোষণা করেছে সাবেক কাউন্সিলর ও জামাতের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জামাতের সাংগঠনিক সম্পাদক এবং কাউন্সিলর শামসুজ্জামান হেলালি। গাজীপুর সিটি কর্পোরেশনের জামাতের প্রার্থী হলেন তুরস্কের গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান। বরিশাল সিটি কর্পোরেশনের জামাতের প্রার্থী হলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হুসাইন হেলাল। রংপুর সিটি কর্পোরেশনে জামাতের মহানগরের আমির এটিএম আজম খান। খুলনা সিটি কর্পোরেশনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। নারায়ণগঞ্জ সিটির আমির মোহাম্মদ আব্দুল জব্বারের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে জামাত ঘোষণা করেছে। অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে এরাই এই 8টি সিটি কর্পোরেশনে জামাতের প্রার্থী হতে যাচ্ছেন। এর বাইরে 5টি সিটি কর্পোরেশনে জামাত এখনও প্রার্থী ঘোষণা করেনি। এই 5টির মধ্যে একটি এই সরকারের আমলে নতুন সিটি কর্পোরেশন হয়েছে, সেটি হলো বগুড়া। এর বাইরে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এবং কুমিল্লায় জামাত এখনও প্রার্থী ঘোষণা করেনি। যেটা জানা যাচ্ছে কুমিল্লায় সম্ভবত এনসিপি থেকে যদি বা এনসিপির সঙ্গে জোট হয় এটা এনসিপিকে দেওয়া হতে পারে। এখন আমরা দেখি যে কোন সিটি কর্পোরেশনে জামাতের কি অবস্থা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দিকে যদি আপনি তাকান, এখানে মূলত 1, 2, 3, 4, 5, 6, 7টি সংসদীয় আসন রয়েছে। এই 7টি সংসদীয় আসনের মধ্যে মাত্র 2টিতে জয়লাভ করেছিল বিগত নির্বাচনে জামাত ইসলামী। এটা ঢাকা 4 ও ঢাকা 5, একটা যাত্রাবাড়ি আর একটা এই এরিয়াগুলো নিয়ে ঘটিত এবং পুরান ঢাকার এরিয়াগুলোতে জামাত খুব বেশি স্পেস পায়নি জাতীয় নির্বাচনে এবং এই নির্বাচনগুলোতে মোটামুটি ভালো ভোটের ব্যবধানেই এই আসনগুলোতে হেরেছে। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটিতে যদি জামাতের আবু সাদিক কায়েমত দাঁড়ান
আমি খুব ভালো চান্সেস দেখি না, কেননা এখানে এই বেশ কয়েকটি আসনের মধ্যে মাত্র 2টি আসনে জামাত জয়লাভ করেছে, বাকি 5টি আসনেই বিএনপি জয়লাভ করেছে, অর্থাৎ বিএনপির এমপি রয়েছেন। এই জায়গা থেকে আমি বলি এই এমপিরা আলাদাভাবে যদিও স্থানীয় সরকার নির্বাচনে কাজ করবেন না, ঠিক আছে, কিন্তু তাদের একটা প্রভাব থাকবে এবং তাদের যে লোকজন তাদেরকে যারা ভোট দিয়েছেন সেই ভোটগুলো বিএনপির প্রার্থীর পক্ষেই যাবে। সেই জায়গা থেকে বলছি এখানে জামাতের খুব বেশি সম্ভাবনা নেই। ঢাকা উত্তর সিটিতে 1টি 2টি 3 4 5 6 7 8টি আসন রয়েছে। এই 8টি আসনের মধ্যে ইন্টারেস্টিংলি জামাত এবং বিএনপি মোটামুটি ভাগাভাগি করে বলা যায়। ঢাকা 11 আসনে এনসিপি জয়লাভ করেছে, ঢাকা 12 আসনে জামাত জয়লাভ করেছে, ঢাকা 14 আসনে জামাত জয়লাভ করেছে, ঢাকা 15 আসনে জামাত, ঢাকা 16 আসনে জামাত, অর্থাৎ এই 8টি আসনের মধ্যে 5টিতেই জামাত বা জামাত জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন। তবে বেশ কিছু আসনে ভোটের ব্যবধান খুব একটা বেশি না এবং বিএনপি যেগুলোতে জয়লাভ করেছে সেগুলোতে ভোটের ব্যবধান মোটামুটি ভালোই ছিল। এই জায়গা থেকে বলা যায় যে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে, যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 8টি আসনের মধ্যে 5টিতেই জামাত জোট জয়লাভ করেছে বিগত স্থানীয় সরকার নির্বাচনে। সেই জায়গা থেকে বলা যায় এখানে জামাত একটু বাড়তি সুবিধায় পাবে। তবে বিএনপি এই সিটি নিয়ে আলাদা ফোকাস দিয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে বিএনপি এখানে ফাইট ব্যাক করার খুব ভালো চেষ্টা চালাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন 6টি আসন সংসদীয় আসন নিয়ে গঠিত। এর মধ্যে চট্টগ্রাম 8, 9, 10, 11 এই আসনগুলোরই এরিয়া বেশি। চট্টগ্রাম 4, 5-এর এরিয়া খুবই অল্প। চট্টগ্রামে জামাতের এবার ভরাডুবি হয়েছে শুধুমাত্র একটি আসনে। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে একটি আসনে জয়লাভ করেছে জামাতের শাহজাহান চৌধুরী, সেটিও সিটি কর্পোরেশনের বাইরে, সিটি কর্পোরেশনের মধ্যে না। আমার কাছে কোনো চান্সই দেখি না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জামাত আসলে কোনো ফাইট দেওয়ার মতো অবস্থানেও নাই। যাকে জামাত সেখানে প্রার্থী করেছে তিনি সাবেক কাউন্সিলর ছিলেন, অর্থাৎ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তবে জামাত বা এনসিপি জোট সেখানে যদি যাকে নিয়ে তারা প্রার্থী করার চেষ্টা করেছিল, বিশেষ করে এনসিপি মঞ্জুরুল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, তাকে যদি ভাগাতে পারে বা তাকে যদি নিয়ে আসতে পারে বা তাকে যদি দলের টিকিট দিয়ে প্রার্থী করতে পারে, সেই জায়গায় হয়তো হিসাব নিকাশটা ভিন্ন হইতে পারে। না হলে এখানে বিএনপির যিনি প্রার্থী হবেন ডাক্তার সাদাত হোসেন, যিনি এখন মেয়রের দায়িত্ব পালন করছেন, তার সঙ্গে ফাইট দেওয়া খুবই কঠিন হয়ে যাবে। গাজীপুর সিটি কর্পোরেশন, এখানে 3টি আসন নিয়ে এই সিটি কর্পোরেশন গঠিত। এই গাজীপুর 1, 2 ও 5 সবগুলোতেই বিএনপি জয়লাভ করেছে এবং মোটামুটি ভালো ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। জামাত খুব একটা বেশি পাত্তা পায়নি। গাজীপুরে সম্ভবত একটি আসনেই জামাত জয়লাভ করেছে, সালাউদ্দিন আইয়ুবী, সম্ভবত গাজীপুর 3 বা 4 আসন থেকে। অর্থাৎ এখানে গাজীপুরে আওয়ামী লীগের কেউ যদি প্রার্থী হন একটা বড় ফ্যাক্টর হইতে পারে, তবে জামাতের তেমন কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জের 3টি আসন নিয়ে মোটামুটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত। 3টি আসন বলতে 3টি আসনের এরিয়া পেয়েছে আর কি। এর মধ্যে নারায়ণগঞ্জ 3, 4, 5, এর মধ্যে নারায়ণগঞ্জ 4 আসনে এই জামাত জোটের এনসিপি থেকে একজন জয়লাভ করেছে, এর মধ্যে আর বাকি 2টিতেই বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছেন। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বিএনপির অবস্থান মোটামুটি 2 দলেরই সমান সমান বলা যায়, কিন্তু সেলিনা হায়াৎ আইভী যদি প্রার্থী হন বা নির্বাচন করেন, আপনাকে ধরে নিতে হবে এখানে আর কারো কোনো চান্স নেই, একদম লিটারেলি আর কোনো চান্স নেই। তবে জামাত বা জামাত জোট এখানে ফাইট দেওয়ার চেষ্টা করবে। আমার কাছে মনে হচ্ছে বিএনপির সঙ্গে পেরে উঠবে না। বরিশাল সিটি কর্পোরেশন, একটা আসন নিয়ে গঠিত, বরিশাল 5, এখানে বিএনপি যিনি প্রার্থী ছিলেন বিপুল ভোটে জয়লাভ করেছেন, 1,35,000 ভোট পেয়েছেন। জামাত তৃতীয় হয়েছিল এই আসনে, দ্বিতীয় হয়েছেন ইসলামী আন্দোলনের এই নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তিনি সেখান থেকে নির্বাচন করেছিলেন, 95,000 ভোট পেয়েছিলেন। এখানে জামাতের বরিশালে আমি খুব বেশি আসলে চান্স দেখি না। হয়তো বা মুফতি ফয়জুল করিম হয়তো এবারও ওই সিটিতে মেয়র পদে লড়াই করবেন, তবে বিএনপির সঙ্গে পেরে ওঠা আসলে খুবই কঠিন। একটা সিটিতে জামাতের খুব ভালো সম্ভাবনা আছে এবং জয়লাভ করতে পারে, সেটা হলো রংপুর সিটি কর্পোরেশন। রংপুর সিটি কর্পোরেশনের রংপুর 1 এবং রংপুর 3 আসন নিয়ে গঠিত।
এবং এই দুটি আসনেই জামাত, রংপুরের সবগুলো আসনেই জামাত জোট জয়লাভ করেছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অনুপস্থিতিতে, জাতীয় পার্টির উপস্থিতি ছিল খর্বশক্তি জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি কোনো ফাইটই দিতে পারেনি রংপুরে। সেই জাতীয় পার্টির সঙ্গে ভালোই ফাইট দিয়ে বা অনেক পেছনে ফেলে জামাত সবগুলো আসনেই জয়লাভ করেছে। বিএনপি আসলে ফাইট দিলেও একটি আসনেও জয়লাভ করতে পারেনি। রংপুর সিটি কর্পোরেশনে যদি এখন যিনি মেয়র আছেন বা সর্বশেষ যিনি মেয়র ছিলেন মুস্তাফিজুর রহমান মুস্তফা, তিনি যদি নির্বাচন করেন এবং ভালোভাবে মাঠে থাকেন, তার ভালো সম্ভাবনা থাকবে। তবে বিএনপি এখানে জামাত বা জামাত জোটের সঙ্গে পেরে উঠবে কিনা এটা নিয়ে বড় প্রশ্ন থাকছে। এই রংপুরে জামাতের খুব ভালো সম্ভাবনা থাকছে। খুলনা এরিয়া সবসময় জামাতের ঘাঁটি হিসাবে পরিচিত ছিল, তবে এবার এই খুলনার যে 6টি আসন এগুলোতে বিএনপি ভালোই ফাইট দিয়েছে এবং জামাতের যিনি সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তাকে পর্যন্ত হারিয়ে দিয়েছে এই খুলনায়। সেই জায়গা থেকে খুলনায় সবসময় জামাতের ভালো সম্ভাবনা থাকে। তবে খুলনা 2 এবং খুলনা 3 আসন নিয়ে এই সিটি কর্পোরেশন গঠিত। এর মধ্যে একটিতে জামাত জয়লাভ করেছে, একটিতে বিএনপি জয়লাভ করেছে। খুলনা 2-এ জামাত, খুলনা 3-এ বিএনপি। তবে খুলনাতে আমি মনে করি এবার ভালো ফাইট হবে। শেষ পর্যন্ত কে বেরিয়ে আসে এটা বলা যায় না। তবে এই যে 8টি আসন, এই 8টি সিটি কর্পোরেশনের কথা বললাম, এর মধ্যে ঢাকা উত্তর, রংপুর, তারপরে আপনার খুলনা, এই 3টি জায়গায় জামাতের মোটামুটি ভালো সম্ভাবনা থাকবে। এর বাইরে বাকিগুলোতে সম্ভবত বিএনপির সঙ্গে খুব ভালো ফাইট দেওয়ার অবস্থায় তারা আসলে নেই এবং 8টি সিটির মধ্যে হয়তোবা 3টিতে তারা ফাইট দিয়ে কোনোটিতে জয়লাভ করে আসতে পারে। তবে দেখা যাক নির্বাচনে সরকারের বিরুদ্ধে মানুষ কেমন অবস্থান নেয় বা বিএনপি সরকার কতটা জনপ্রিয়তা হারাচ্ছে সেটাও কিন্তু এই নির্বাচনের, বা কতটা জনপ্রিয় হয়ে উঠছে সেটাও কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত যে অবস্থা, সেই অবস্থা বিবেচনা করলে 3টিতে জামাতের অবস্থান ভালো, বাকি 5টিতেই বিএনপি এগিয়ে থাকবে। এর মধ্যে নারায়ণগঞ্জে যদি সেলিনা হায়াৎ আইভি নির্বাচন করেন, সেখানে আসলে আর অন্য কারো চান্স থাকবে কিনা এটা সম্ভবত বিএনপির লোকেরাও জামাতের লোকেরাও বিশ্বাস করেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।